কে যায়? সুভাষ নাকি? হ্যাঁ দাদু, আমি বাজার থেকে ফিরছি গো। ফিরছিস তো বুঝলাম, কিন্তু এই রাস্তা দিয়ে কেন বাবা? তুই কি জানিস না এই রাস্তা সোজা বেল বাগানের ভেতর দিয়ে গেছে? আজ আজ অমাবস্যা রে বাপ। আজ রাতে ওই বাগান ভালো নয়। আরে দাদু, এই বেল বাগান দিয়ে গেলে অনেক শর্টকাট হয় গো। বড় রাস্তা দিয়ে গেলে আধা ঘন্টা বেশি লাগবে। আর তাছাড়া আমি ওই ভূত তো অত ভয় পাই না। আমার কাছে লাঠি আছে আর পকেটে টর্চ আছে, তুমি চিন্তা করো না তো। শোন সুভাষ, অবহেলা করিস না। রক্ত গরম, তাই ভয় পাস না। কিন্তু ওই বাগানে অনেক পুরনো আত্মা ঘুরে বেড়ায়। শোনা যায় বাগানের মালিক মরে যাওয়ার পর থেকে ও ও বাগান এখনো ছাড়েনি। ও পথে এড়িয়ে চলাই ভালো, বিশেষ করে অমাবস্যার রাতে। হ্যাঁ ঠিক আছে দাদু, তুমি সাবধানে বাড়ি যাও দেখি। আমি 10 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যাব। সুভাষ দাদুর কথায় কোনো গ্রাহ্য করল না। সে দ্রুত পায়ে বেল বাগানের দিকে এগিয়ে গেল। দাদু কিছুক্ষণ তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। ভগবান তোকে রক্ষা করুক। চৈত্র মাসের গুমোট রাত। গ্রামের নাম মালতীপুর। এই গ্রামে বিশাল এক বেল বাগান আছে। বাগানটি যেমন ঘন তেমনি রহস্যময়। গ্রামের জেলেরা যেমন নদীতে মাছ ধরে, তেমনি গ্রামের চাষিরা রাতে অনেক সময় ফল বা শাকসবজি পাহারা দিতে যায়। কিন্তু এই বেল বাগানের মধ্যে দিয়ে যাওয়ার সাহস কেউ করে না। গ্রামের মানুষ বলে এই বাগানের গাছগুলো রাতের বেলায় বড় অদ্ভুতভাবে নড়ে। অন্ধকার হয়ে এসেছে, আকাশে এক ফালি চাঁদও নেই। ঘোর অমাবস্যা। সুভাষ হাট থেকে ফিরছে, হাতে একটা কাপড় আর হাঁটছে সুভাষ। হঠাৎ তার টর্চের আলো পড়ল একটু দূরে একটা বড় বেল গাছের নিচে। কেউ একজন কুবুর হয়ে বসে আছে পিছন ভেড়ে। সুভাষ থমকে দাঁড়ালো। এই যে, হ্যাঁ কে গো ওখানে? পল্টু নাকি রে? তুই আবার এখানে কি করছিস? বেল চুরি করছিস নাকি রে? কি রে পল্টু, কথা বলছিস না কেন? চল বাড়ি যাবি তো, চ। আর কটা বেল পেলি দেখি দেখি। বেল নয় রে সুভাষ, আমি তো অন্য কিছুই খুঁজছি। আমার বড্ড খিদে পেয়েছে রে। ওরে পল্টু, তোর গলার আওয়াজ এমন শোনাচ্ছে কেন? জন্ডিস হয়েছে নাকি? গায়ের রংটাও কেমন ফ্যাকাশে লাগছে। সুভাষ ভাবলো পল্টু হয়তো ইয়ার্কি করছে, অথবা সে অসুস্থ। সে পল্টুর পাশে গিয়ে দাঁড়ালো। হঠাৎ সে দেখলো এক অবিশ্বাস্য দৃশ্য। পল্টু মাটি থেকে একটা কাঁচা পাথরের মতো শক্ত বেল হাতে তুলে নিল। তারপর কোনো চেষ্টা ছাড়াই সেটাকে কামড় দিয়ে আপেলের মতো খেতে শুরু করলো। বেল ভাঙার কর্মর শব্দে সুভাষের রক্ত হিম হয়ে গেল। এ কি রে, তুই বেল এভাবে চিবিয়ে খাচ্ছিস? দাঁত ভেঙে যাবে তো। আর তোর আঙুলগুলো এত লম্বা হয়ে গেল কি করে রে?
বেলটা খুব মিষ্টি রে, তুই খাবি খাবি? সে হাতের থলি লাঠি সব ফেলে উল্টো দিকে দৌড় দিল, কিন্তু অদ্ভুত ব্যাপার, সে যত জোরেই দৌড়ায় মনে হচ্ছে একই জায়গায় দাঁড়িয়ে আছে। বাগানটা যেন শেষ হচ্ছে না, গাছগুলো সরে সরে এসে তার পথ আটকে দিচ্ছে। পেছন থেকে সেই ভূতটা এক গাছ থেকে আর এক গাছে লাফ দিচ্ছে আর সুভাষের নাম ধরে ডাকছে, যাস না, আমার সাথে খেলবি, চল, আজ অমাবস্যা, আজ আমাদের উৎসব। সুভাষ দৌড়াতে দৌড়াতে দেখলো চারিদিক থেকে শত শত লাল চোখ তাকে ঘিরে ধরেছে। মনে হচ্ছে পুরো বাগানটায় জীবন্ত হয়ে উঠেছে। হঠাৎ একটা গাছের শিকড়ে পা লেগে সুভাষ হুমড়ি খেয়ে পড়ল একটা গর্তের ভিতর। তার টর্চটা ছিটকে গিয়ে নিভে গেল। অন্ধকারে সে দেখতে পেল শত শত লাল চোখ তাকে ঘিরে ধরেছে। সুভাষ জ্ঞান হারিয়ে ফেলল। সুভাষ, এই সুভাষ! পরের দিন ভোরে গ্রামের কাঠুরিয়ারা কাঠ কাটতে গিয়ে সুভাষকে বাগানের এক কোণায় অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। তার সারা শরীরে আঁচড়ের দাগ। এখন কেমন লাগছে রে সুভাষ? তোকে তোকে বলেছিলাম না ওই পথে যাস না বাপ, আজ অমাবস্যা ছিল। ওই সময় বেলবাগানের আত্মা খুব শক্তিশালী হয়। দাদু, তুমি ঠিকই বলেছিলে, ওই পল্টুর রূপ ধরে এসেছিল। ওটা কে এসেছিল? আর পল্টু কোথায় এখন? পল্টু তো কাল সারা রাত জ্বরে বিছানায় পড়েছিল রে। ও তো ঘর থেকেই বেরোয়নি। ওটা ছিল বেল দৈত্য। ওরা মানুষের রূপ ধরে মানুষকে বলিয়ে নিয়ে যায়। দাদু, কিছু রহস্য বনের আড়ালে থাকাই ভালো। আমি আমি আর কোনোদিনও শর্টকাট খুঁজবো না গো।